যাচ্ছে যান বাংলাদেশে, পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না, এখানে চলবে না এইসব। সরকার পাল্টে গেছে, লোক পাল্টে যায়, জানে এগুলো বন্ধ করবো বলে, আর বন্ধ হবেই, জেনে রাখুন। আমরাও তো পশ্চিমবাংলার বাসিন্দা, আমরা পাকিস্তান থেকে আসিনি, আমরা বাংলাদেশ থেকে আসিনি, আমরা ভারতীয় নাগরিক। বাজার গরম করা এবং এটা সাম্প্রদায়িক একটা ঝামেলা সৃষ্টি করার জন্য কিন্তু এইগুলো করছে। মাননীয় উপমুখ্যমন্ত্রী দিলীপ ঘোষ মহাশয় উনি যেটা বলেছে, আমার তো মনে হয় যে সরকার যখন ক্ষমতায় থাকে কোনো পার্টির সরকার হয় না, উনি জনগণের সরকার হয়। এবং সাধারণ জনগণ ওয়েস্ট বেঙ্গলে আপনারা জানেন কোটি কোটি প্রায় 8-9 কোটি লোক আপনার এখানে বসবাস করে ওয়েস্ট বেঙ্গলে। তাহলে তার মধ্যে প্রায় 2 থেকে 3 কোটি মুসলিম লোক আছে, এবার আরও খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, জৈন আছে। এবার তাদের ক্ষেত্রে আপনারা এইভাবে তো বলতে পারেন না, যেহেতু ভারতবর্ষ এটা সাংবিধানিকভাবে আপনারা জানি এটা গণতান্ত্রিক দেশ, ধর্মনিরপেক্ষ দেশ, সেখানে সকলের সমান অধিকার। সেক্ষেত্রে দিলীপ ঘোষ মহাশয় উনি কী বলছেন যে রেড রোডে নামাজ পড়া যাবে না। সে না, নামাজ পড়া নিয়ে তো কেউ কোনো কটূক্তি করেনি যে নামাজ পড়তে দিতে হবে, এরকম কোনো ব্যাপার না। তার জন্য পরবর্তীতে আপনার ব্রিগেডে নামাজ পড়া হয়েছে, তা নিয়ে তো কোনো সমস্যা নেই। তাহলে এই মুখের যে ভাষাগুলো বলছে, উনি আমাদের সবার উপমুখ্যমন্ত্রী, যে বাংলাদেশে চলে যেতে হবে, পাকিস্তানে চলে যেতে হবে, এই কথাগুলো কিন্তু অযৌক্তিক কথাবার্তা। এগুলো শুধু আমি কোনো পার্সনকে আমি ছোটো করে বলছি না, এইগুলো করার মানে বাজার গরম করা এবং এটা সাম্প্রদায়িক একটা ঝামেলা সৃষ্টি করার জন্য কিন্তু এইগুলো করছে। এইগুলো আমি বলবো যে এই কথাগুলো যে কোনো মাননীয় আমাদের উপমুখ্যমন্ত্রী যা বলবে ভেবে চিনতে বলাই উচিত আমার মনে হয়। কারণ পরবর্তীতে এইগুলো নিয়ে আরও ছোট ছোট যে কোনো কথা আছে সেগুলো যদি বলে, আরও অন্যান্য বিষয়, নামাজ আজকে নয় নামাজ নিয়ে বললো, পরবর্তীকালে আরও অন্য একটা বিষয় নিয়ে বলতে পারে যে এখানে এই করা হবে না, ওই করা হবে না, সেগুলো তো সাধারণ মানুষ মেনে নেবে না। আমরাও তো পশ্চিমবাংলার বাসিন্দা, আমরা পাকিস্তান থেকে আসিনি, আমরা বাংলাদেশ থেকে আসিনি, আমরা ভারতীয় নাগরিক। যোগাসনটা সেক্ষেত্রে আপনার বলবো যে ঈদের নামাজটাও যেখানে ব্রিগেডে নিয়ে গেছে, যোগাসনটাও আমি কারো বিরোধিতা করছি না, সেটাও আপনার করতে পারতো আলাদা জায়গায়, একটা রেড রোড যেটা বা একদিনের জন্য করতে পারতো। 7 দিন ধরে একটা রাস্তা, একটা এত বিজি রাস্তা, ওখানে রেড রোডে ওখানে যোগাসন করছে। যোগাসনটা অবশ্যই মানুষের শরীরের পক্ষে ভালো, কিন্তু ওটাও কিন্তু ব্রিগেডে করা যেত। কিন্তু মানুষের সুবিধা বা অসুবিধা সেটা কিন্তু সরকারই দেখা উচিত, কারণ তারা সরকারে আছে, তাদের অবশ্যই দেখতে হবে যে মানুষের কোথায় সুবিধা হচ্ছে, কোথায় অসুবিধা হচ্ছে। এইগুলো পরবর্তীতে এগুলো ভেবে যে কোনো বিষয়ে ডিসিশন বা সিদ্ধান্ত বা যে কোনো কাজ করতে গেলে আমার মনে হয় মানুষের সুবিধার্থে, মানুষের সুবিধা ভেবে যে কোনো কাজ মাননীয় মুখ্যমন্ত্রী করবে, ওনার উপরে আমাদের ভরসা অবশ্যই থাকা উচিত। হকার উচ্ছেদের বিষয়ে এর আগে যখন বসেছিল আপনার রেলের ধারে যারা হকাররা ছিল, যাদের উচ্ছেদ করা হয়েছিল, এবং বর্তমানে যারা ওখানে হকার উচ্ছেদ মিনস অনেক রকমের বোঝায়। রেলে যারা ভিতরে হকারি করে তাদের বিষয়টা আলাদা, আর যারা আপনার রেল স্টেশনে যাদের আপনার দোকান আছে সেগুলোও হকার, সেগুলো আরেক ধরনের। তো এইগুলো কি এতদিন ধরে ছিল, হঠাৎ করে এখন কি হচ্ছে, উচ্ছেদ করা হচ্ছে। আবার বিভিন্ন রকমের আইন আনয়ন করা হচ্ছে যে এই রেলের ভিতরে হকারি করলে এত টাকা ফাইন, বা স্টেশনে কোনো দোকান দিলে এত টাকা ফাইন। তাহলে এই বিষয়গুলো আমার মনে হয় যারা ওখানে যারা হকার ছিল তারা কি নিশ্চয়ই বড় লোক না, ম্যাক্সিমাম সবাই গরিব মানুষ, তাদের পেটের দায়ে ওখানে বিজনেস করে বা ব্যবসা করে খেতে। তাদের ক্ষেত্রে রাজ্য সরকার যেগুলো হকার উচ্ছেদ আইন করেছে সেগুলো আগে তাদের আলাদা ভেবে যে তাদের জন্য যে একটা অন্য কাজ ভেবে আমার মনে হয় এই কাজগুলো করলে বেটার হতো। তাহলে এত গরিব মানুষ, প্রায় লক্ষ লক্ষ মানুষ, তারা দিন আনা দিন খায়, তাদের পেটে লাথি মারা আমার পক্ষে মনে হয় এটা যুক্তিসঙ্গত বা উচিত হয়নি। কারণ এইগুলো যেগুলো যারা উচ্ছেদ হচ্ছে তারা কি করবে, এটা একটা প্রশ্ন চিহ্ন দাঁড়ায়। তাদের পরবর্তীতে কি হবে? এবার 1 লক্ষ মানুষ যদি হকার উচ্ছেদ হয় টোটাল রাজ্যে, আমি একদম কম করে বললাম, আরও বেশি হচ্ছে, লক্ষ লক্ষ তাদের ফ্যামিলি আছে, তাহলে কতটা আপনার বেকার বেড়ে যাবে, বেকারত্ব বেড়ে যাবে, সেটাও কিন্তু দেখা উচিত। বেকারত্ব বেড়ে গেলে মানুষের কাজ থাকবে না, মানুষের হাতে টাকা থাকবে না, আরও বিভিন্ন জিনিসের দাম যেভাবে বাড়ছে, সেক্ষেত্রে কিন্তু আর সাধারণ মানুষই সমস্যায় পড়বে। এটা কিন্তু সরকারের ভাবা উচিত। বললাম না, গরিব মানুষের যে সরকার যখন আছে, আপনি বলছেন যে টিএমসি সরকারের যখন ক্ষমতায় তুলবে, তারাও দেখবেন যে যখন হকারদের বসানো হয়েছে যে বিভিন্ন স্টেশনে, তারাও আমার তো মনে হয় যেটা ধারণা, যেটা প্রতিটি গ্রামে প্রতিটি বুথে হয়, যে টাকা নিয়ে প্রচুর হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা নিয়ে কিন্তু স্টেশনে ওখানে বসানো হচ্ছে রেলের জায়গায়। সেগুলো কিন্তু বেআইনিভাবে বসানো হচ্ছে, কারণ হকাররা তো খুব করে ওখানে আসেনি, এর আগে তো ছিল না। তার আগে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করতো, সেসব ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার পরে তারা বিভিন্ন পেটের দায়ে
হকারি করছে বা রেল স্টেশনে আবার দোকান দিয়ে তারা তাদের পেট চালাচ্ছে। তাই সরকার যদি বিভিন্ন ইন্ডাস্ট্রি নতুন করে খোলে এবং সেখানে যদি কাজের ব্যবস্থা করে সাধারণ গরিব মানুষের জন্য, সেটা আগে করতো, করার পরে এগুলো যদি করতো তাহলে কিন্তু একটা ব্যবস্থা করা যেত। বা প্রচুর কারখানা কলকারখানা হয়েছে, হওয়ার পরে যদি হকারদের উচ্ছেদ করে সেখানে কলকারখানায় কাজের জন্য যুক্ত করা হতো, সেক্ষেত্রে কিন্তু একটা ভালো ব্যাপার হতো। কিন্তু এরা এখন কি করবে? কবে রাজ্যে কলকারখানা হবে, কবে কোথায় কোম্পানি হবে, কখন কাজ, কোথায় কাজ করে, এরা করবেটা কি? এদের করণীয় কি? যে ওয়েস্ট বেঙ্গলে তো এমন আর কোনো কাজ নেই যে এই কাজ করে খাবে বা সংসার চালাবে। তাহলে এটা নিয়ে সরকারের ইমিডিয়েটলি ভাবা উচিত আমার। সেটা তো তাদের ব্যাপার, সেটা কি করবেন না করবেন, কোথায় আসবে কোথায় যাবে না, সেটা তাদের আলাদাভাবে শিডিউল থাকে হয়তো। কিন্তু আমার মনে হয় যেখানে যে বিষয়গুলো গুরুত্ব বেশি সেই বিষয়গুলো আগে, যেখানে মানুষ হার্মফুল ক্ষতিকারক যে বিষয়গুলো, সেই সব বিষয়গুলোকে আগে মেনটেন করা উচিত, সেই সব বিষয়গুলো আগে দেখা উচিত। তাহলে কিন্তু কোনো ক্ষেত্রেই সমস্যা হবে না। এটা তো আপনারা জানেন 4 তারিখের পরে কিছু কিছু তার মানে টিএমসি লিডার তারা জার্সি বদল করছে। কিসের জন্য? তারা এতটা দুর্নীতিগ্রস্ত যে দুর্নীতিগুলো ঠেকানোর জন্য জার্সি বদল করে বিজেপিতে যাচ্ছে, বিজেপিতে গিয়ে আবার আমাদের সঙ্গে লড়াই করছে, ঝামেলা করছে, মারধর করছে। তাই মাননীয় মুখ্যমন্ত্রী এবং তাদের যারা নেতৃত্বরা আছে তাদেরকে বলবো যে এইসব দল থেকে, বিভিন্ন দল থেকে আপনাদের দলে যাচ্ছে, আপনারা আগে দেখুন, ভেবেচিন্তে দেখুন। গিয়ে হয়তো আপনার দলকেও কিন্তু এরা কালিমালিপ্ত করতে পারে, গিয়ে বিরোধীদের সঙ্গে ঝামেলা করছে। এবার নাম হচ্ছে কি বিজেপিরা মারধর করছে। আমি তাদেরকে সাফাই গাচ্ছি না যে এরা করছে বা ওরা করছে, কিন্তু এইগুলো দেখা উচিত যে এতদিন ধরে 15 বছর ধরে এখানে সরকারে ছিল, থেকে আবার তারাই বিজেপিতে যাচ্ছে, বিজেপিতে গিয়ে তারাই আবার ঝামেলা করছে। তাহলে মানুষ কতটা ভালো চোখে দেখবে, মানুষ কতটা খারাপ চোখে দেখবে, কিন্তু এটা মানুষই জানে। আর এটা উপরে যারা বিজেপির নেতৃত্ব আছে তাদেরও দেখা উচিত, কারণ এরা এতটা দুর্নীতি করেছে, এদের যাওয়ার জায়গা নেই। আর আপনাদের বিজেপির যারা নিচের লেভেলের, বুথ লেভেলে, অঞ্চল লেভেলে, ব্লক লেভেলের নেতৃত্বরা আছে, তারা এদেরকে ঢুকিয়ে সংগঠন বাড়ানো সেটা পরের বিষয়, কিন্তু এইসব যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে ঢোকাচ্ছে, ঢুকে আবার তাদের সঙ্গে বিরোধীদের ঝামেলা সৃষ্টি করানো, চক্রান্ত চলছে একটা। এইগুলো মাননীয় দেখা উচিত। এই দেখুন, উনি তো কি বলবো, এতটা ওনার আগে দেখতে হবে যে কাজের উৎসটা কি, এতদিন কি কাজ করেছে, যে এত হাজার হাজার কোটি টাকার মালিক ওনার কোথা থেকে এসছে, সেইগুলো দেখা উচিত। আর কারণ চোখের, আমরা ভারতবর্ষে আমরা টোটাল প্রায় 140 কোটি মানুষ বসবাস করি, আমরা পশ্চিমবাংলায় 8 থেকে 9 কোটি মানুষ বসবাস করি। তাহলে আমাদের তো চোখের জন্য সমস্যা হলে পশ্চিমবাংলায় তো ভারতবর্ষের মধ্যেও ভালো ভালো চোখের ডিপার্টমেন্ট আছে, আমরা এখানেই দেখাই। আর উনি এমন বাইরে কি আছে যে বাইরে যেটা হবে ওয়েস্ট বেঙ্গলের ভিতরে থেকেও সাধারণ মানুষ যদি দেখাতে পারে, ওনারও নিশ্চয়ই ওয়েস্ট বেঙ্গলের ভিতরে থেকে বা ভারতবর্ষের মধ্যে অনেক ভালো ভালো জায়গা আছে, সেখানে দেখাতেই পারে। এগুলো কিছুই না, উনি নিজেকে সেফটির জন্য, ওনার নিজের সেফটির জন্য আমার মনে হয় বাইরে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু হাইকোর্ট কি করবে সেটা হাইকোর্টের উপরে ডিপেন্ড করে। টিএমসি দলের কোনো, আপনারা দেখেছেন 4 তারিখের পরে কোনো রকম এদের তার মানে একদম দলটা চুরমার হয়ে গেছে ভেঙে। এদের নিজেদের ভিতরে কোনো ঐক্যতা নেই, কোনো কেউ মমতা ব্যানার্জি, কেউ অভিষেক ব্যানার্জির লবি, এই করে করেই দলটা শেষ। যে সিপিএম দলটা 2011 সালের পরে চলে গেছে, তারাও কিন্তু তাদের কমিটি আছে, তাদের বুথ কমিটি থেকে শুরু করে অঞ্চল কমিটি, ব্লক কমিটি এবং বিধানসভা কমিটি এবং রাজ্য কমিটি যা আছে, এদের কিন্তু টোটালটাই নেই। এরা কি করেছে? এটা যাচ্ছে একমাত্র একটাই কারণ, এতটা দুর্নীতিগ্রস্ত, এত দুর্নীতি করে রেখেছে তারা, সেফ গার্ডের জন্য, পালিয়ে বাঁচার জন্য এগুলো করছে, এছাড়া কিছু না। পেট্রোলের দাম, গ্যাসের দাম বাড়ছে, আরও বিভিন্ন জিনিসের দাম বাড়ছে। রাজ্য সরকার নতুন ক্ষমতা এসছে, রাজ্য সরকারের কাছে আবেদন করবো সাধারণ মানুষ যারা, তাদের যে সাধারণ দ্রব্যমূল্য যে বৃদ্ধিটা হচ্ছে সেইগুলো যাতে কন্ট্রোলের মধ্যে থাকে, মানুষ তাদের হাতের মধ্যে থাকে, যে কোনো জিনিস কিনে খেতে পারে বা তেল কিনে চালাতে পারে, সাধ্যের মধ্যে থাকে, সেটা অবশ্যই আমরা আজকে যেমন ডিলেট ভোটার নিয়ে ডেপুটেশন দিয়েছি, এর পরবর্তীতেও আমরা ডেপুটেশন দেবো, বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তরে ডেপুটেশন দেবো। আমরা আইনের মাধ্যমে চলি। আপনারা দেখেছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সবসময় আইনকে ফলো করে সাধারণ মানুষের জন্য যেটা করার করেছে, আমরা কিন্তু আইনের মাধ্যমে ফলো করে আন্দোলন করব বিভিন্ন জায়গায়, এবং আমরা ডেপুটেশন দেবো। যেসব ডিপার্টমেন্টে দপ্তরে দিলে কাজ হবে আমরা চেষ্টা করবো দপ্তরে দেবো। সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষের সাথে। সাধারণ মানুষ তখন বুঝতে পারেনি, এখন মানুষ বুঝতে পারছে যে এখন
তখন যে ভুলটা করেছিল তার ভুলটার যাতে পুনরাবৃত্তি না হয়, এটাই তারা মানুষকে দেখাতে যাচ্ছে যে আমরা এই ভুল করেছিলাম এতদিন, এখন ভুলটা শুধরাতে চাই। সেই কারণের জন্য এই মেন এটা লক্ষ লক্ষ মানুষ তারা জানছে যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের লক্ষ্যটা কি, নীতি কি, আদর্শ কি, এদের সমাজ পরিবর্তন করা এবং এসটি এসসি ওবিসি যারা আছে তাদের কিভাবে উন্নয়ন হয় সেই ব্যবস্থা করা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে। সাধারণ মানুষ বুঝেছে, সেই জন্য দলে দলে কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে যোগ দিচ্ছে। আপনারা তিনি নতুন এসছে, তিনি তো জানেন না কিভাবে দুর্নীতি হয়েছে হাড়োয়া বিধানসভাতে, কিন্তু যারা দুর্নীতিগ্রস্ত হয়েছে বা দুর্নীতির শিকার হয়েছে, দোষটা হচ্ছে তারাই কিন্তু এগুলো করেছে। দোষটা আব্দুল মাতিন সাহেব, তিনি এসছে, তিনি তো টোটালটাই জানে না। এতদিন ধরে হাড়োয়া যারা টিএমসি লিডাররা ছিল কি করেছে, তারা ভোট দিতে পারেনি, তাদের সাংবিধানিক অধিকার সেটা তারা প্রয়োগ করতে পারেনি। তারপরে বিভিন্ন যে আপনার যে জলকারের যারা আপনার পাট্টা হোল্ডাররা আছে তারা সঠিক টাকা পায়নি, এবং তাদের যে উন্নয়ন হয় উন্নয়নমূলক কাজ কোনো একদম হাড়োয়া বিধানসভায় গোপালপুর 1 নম্বরে যে ঘটনাটা হচ্ছে ওখানে উন্নয়ন সেইভাবে হয়নি। সেই কারণের জন্য মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ, যে দল থেকে উনি দাঁড়িয়েছে বিলং করছে এখন, তার কি অবস্থা ছিল, কি স্ট্যাটাস ছিল, সেটা তার মানুষ বহিঃপ্রকাশ করছে। তো ওটা তো আইনতভাবে যেটা করা সেটা হবে। ওটা ইরিগেশনের জায়গা, নদীর ধারের জায়গা হচ্ছে ইরিগেশনের জায়গা। ইরিগেশনের জায়গা কেউ যদি জোর করে দখল করে আপনার ক্যাফে করছে, সেটা তো অবশ্যই আইনত দণ্ডনীয় অপরাধ। তার বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া, অবশ্যই অ্যাকশন নেওয়া হয়েছে কোর্ট থেকে, এবং সে তার পরিপ্রেক্ষিতে এখন ক্যাফে অবশ্যই ওটা ভেঙে ফেলা হবে। ওটা আইনতভাবে যেটা করার অবশ্যই কোর্ট করবে, আর কোর্ট যেটা রায় দেবে সেটা জনগণের মাথা ব্যথায় নিতে হবে সেটা।